দীর্ঘ 14 মাস বন্ধ থাকার পর আবার স্বাভাবিক অবস্থায় নর্থ সিকিম ফিরে এসেছে। আমরা কয়েকজন মিলে নর্থ সিকিমের রাস্তা খোলা মাত্রই বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে, সেই সঙ্গে এখানকার রাস্তাঘাট সহ সমস্ত হাল হকিকত জানতে। রাস্তায় বেরিয়ে দেখেছি এতদিন পরেও সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা তার বেশ কিছু চিহ্ন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার নতুন রাস্তার বর্তমান অবস্থা। আমি চন্দন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয়। সুপ্রভাত বন্ধুরা, আজকে 30শে নভেম্বর 2024। আবার চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। না, এবারে কিন্তু আর দার্জিলিং নয়, এবারে যাচ্ছি নর্থ সিকিম ঘুরতে। আগামীকাল 1 ডিসেম্বর, আগামীকাল কিন্তু প্রথম নর্থ সিকিম খুলছে, আর আমরা প্রথম দিনকেই যাব নর্থ সিকিম দেখতে। এখন কিন্তু আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রথমে যাব গ্যাংটক। আমাদের গাড়ি এসে গেছে, চলুন তাহলে যাওয়া যাক। গত 30শে নভেম্বর 2024 তারিখে আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই নর্থ সিকিম ও ইস্ট সিকিম ঘুরে দেখার জন্য যোগাযোগ করেছিলাম পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সৌভিকদার সঙ্গে। কারণ আমার মনে হয় নর্থ সিকিম বেড়ানো ট্রাভেল এজেন্সির মারফতেই করা ভালো, কারণ সিকিমের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য পারমিটের হ্যাপা থেকে শুরু করে লাচুং লাচাংয়ের মতন জায়গাগুলোতে ভালো হোটেল পাওয়া একমাত্র ট্রাভেল এজেন্সির দ্বারাই সম্ভব। আর তাছাড়া 6 থেকে 8 জনের টিম হলে তো সব থেকে বেশি সুবিধা। যাই হোক, আমরা বন্ধুরা সবাই একসঙ্গে গল্প মজা করতে করতে, সঙ্গে খাওয়া দাওয়া এবং রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যের সময় আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের আমাদের আজকের রাত্রের ঠিকানা আকসমাস হোমে। এই হোটেলটা পথের সন্ধান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব। এবারে আমাদের সবাইকে কয়েকটা ঘরে ভাগ করে দেওয়া হয়েছে। আমার ঘর ছিল 401 নম্বর ঘর, বেশ সুন্দর সাজানো গোছানো। একটা কিং সাইজের খাট, ওয়ারড্রপ, সোফা, উঁচু র্যাক, টিভি, শোকেস, একদম টিপ টপ করে সাজানো। ওয়াশরুমে গিজার, বেসিন, আয়না, কোমোট সবই আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে একটু ফ্রেশ হয়ে হোটেলের ডাইনিংয়ে এসে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভাত, আলু উচ্ছে ভাজা, মাছের ডিমের বড়া, ডাল, আলু সোয়াবিনের তরকারি, রুই মাছের কালিয়া, স্যালাড ও পাঁপড়। আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সম্পূর্ণ বাঙালি আনায় খাওয়া দাওয়াটা খুব ভালো লাগলো। হোটেলে ঢোকার পর থেকেই খাওয়া দাওয়ার দায়িত্ব পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যে। ভিডিওর একদম শেষে আমরা বলে দেব প্যাকেজে আমাদের কতটা খরচ হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 2রা ডিসেম্বর 2024, গ্যাংটকে রয়েছি। আজকে যাব এখান থেকে নর্থ সিকিমের লাচুং দেখতে। এখন বাজে সকাল 11টা, বেরোতে কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে। জেনারেলি লাচুং যেতে গেলে বেরোতে হয় সকাল 7:30 8টার মধ্যে, কিন্তু আমরা সবাই মিলে কালকে অনেকটা জার্নি করা হয়েছে বলে আজকে সবাই একটু বেরোতে লেট করলো। এখনও হোটেলে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। আজকে লাচুং যেতে গিয়ে আমরা অনেকগুলো সাইট সিন দেখতে দেখতে যাব। এবারে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি। ব্রেকফাস্ট করে বেরোলাম। এখন কিন্তু গ্যাংটক শহর থেকে আমাদের ছোট গাড়িতে করে যেতে হবে ডিস্ট্রিক্ট কোর্ট জিপ স্ট্যান্ডে, ওখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। তাহলে চলুন যাওয়া যাক। আজকে কিন্তু আমার সবাই একটা আলাদা মেজাজে আছি। অনেক দিন পরে নর্থ সিকিম খুলেছে আর আমরা সেটাই প্রথম দিকেই যাচ্ছি। শুনছি ওখানে টেম্পারেচার এখন -6 যাচ্ছে। এখন কিন্তু গ্যাংটকের টেম্পারেচার যাচ্ছে 7। চলুন তাড়াতাড়ি করে গাড়িতে উঠি,
তারপরে যাওয়া যাক। খুব এক্সাইটমেন্ট, কিরম লাগছে বলো? দারুণ এক্সাইটমেন্ট, সেটা আবার নর্থ সিকিমের জন্য অপূর্ব লাগছে। আমিও গাড়িতে বসে পড়লাম। প্রথমে ছোট গাড়িতে করে আমাদের গ্যাংটক থেকে শহরের বাইরে জিপ স্ট্যান্ডে যেতে হবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বড় কমার্শিয়াল গাড়ি শহরের মধ্যে ঢুকতে দেওয়া হয় না, জ্যাম হওয়ার ভয়। এই যে ছোট গাড়িতে করে আমরা যাচ্ছি, এই ছোট গাড়ির ভাড়াও কিন্তু প্যাকেজের মধ্যে। এই ছোট গাড়ির ভাড়া প্রতি গাড়ি 200 থেকে 250 টাকার মধ্যে হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই কোর্টের পাশে জিপ স্ট্যান্ডে চলে এলাম। এখানে গাড়ি পাল্টে বড় গাড়িতে আমাদের লাগেজ তোলা হলো। এই গাড়িতেই আমরা লাচুং যাব। এমনিতে গ্যাংটকের বাজার স্ট্যান্ড থেকে লাচুং যাওয়ার জন্য গাড়ি ছাড়ে। আমরা যেহেতু প্যাকেজ বুক করেছি, তাই আমাদের বাজার স্ট্যান্ড অবধি যেতে হলো না, আমাদের গাড়ি এখানেই দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা গ্যাংটক শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম। কিছুটা এগোতেই আমাদের গাড়ি তাশি ভিউ পয়েন্টে দাঁড়াতেই দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। সত্যি সকাল সকাল কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনটা একদম খুশ হয়ে গেল। যাই হোক, আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ আজ আমাদের যেতে হবে প্রায় 125 কিলোমিটার মতন রাস্তা। আজকেও আমাদের বাহনের সারথি রামকুমার। ভালোই হয়েছে, ওর মতন হাসি খুশি ড্রাইভার সঙ্গে থাকলে এই জার্নিটা আরও ভালো হবে। আমরা সবাই মজা গল্প করতে করতে প্রকৃতির এই অনবদ্য সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। যেতে যেতে একটা পুল পড়ল। এই পুলটা পেরোতেই রাস্তার পাশের বোর্ড দেখে বুঝতে পারলাম আমরা এখন 310 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। চারিদিকে সবুজে মোড়া পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি। মাঝে মাঝে পথের ধারে ফুটে থাকা বিভিন্ন রং বেরঙের ফুল এই চলার পথকে আরো সুন্দর করে তুলেছে। এখানকার পরিবেশে যেদিকেই তাকাই না কেন আমার চোখ দুটো কত না শান্তি পাচ্ছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর গাছেদের ফাঁক দিয়ে দূরে ওই ল্যান্ডস্কেপটা দেখুন, আহা কত না সুন্দর লাগছে দেখতে। আমি তো এই জন্যই বারে বারে পাহাড়ে ছুটে আসি। এখন বাজে বেলা 1টা। গাড়ি আমাদেরকে এখন নামালো 7 সিস্টার ফলস দেখার জন্য। এটা কিন্তু খুব সুন্দর একটা ফলস বলে শুনেছি, চলুন গিয়ে একটু দেখে আসি। রাস্তার পাশে আরেকটু এগোতেই দেখতে পেলাম একটা বড় ঝর্ণা। এটাই হলো 7 সিস্টার ফলস। 7 সিস্টার ফলসের নাম হওয়ার কারণ এই ঝর্ণাটা 7টা ধাপে নিচের দিকে নেমে আসছে, কিন্তু নিচ থেকে মাত্র 3টে ধাপ দেখা যায়। ওপর থেকে লাফিয়ে পড়া ঝর্ণার জলের ওপরে সূর্যকিরণ পড়ে এখানে রামধনু রং দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। আমিও ঝর্ণার পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ঝর্ণাটা উপভোগ করলাম। এটা কিন্তু একটা ভালো ফটোশ্যুট করার জায়গা। 7 সিস্টার ওয়াটারফলস কিন্তু আমার খুব সুন্দর লাগলো, তবে এটা বর্ষার সময় আরো সুন্দর লাগে। চলুন এখন সামনে কিছু খাওয়া দাওয়া করি, দেখা যাক কি পাওয়া যায়। এখানে কতগুলো দোকান আছে, দোকানে চলে এলাম। কি খাবার আছে? দেখলাম ঠান্ডা সিঙ্গারা আর পকোড়া ছাড়া চা পাওয়া যেতে পারে। ভাইয়া পকোড়া কিতনা? আমি 1 প্লেট ভেজ পকোড়া নিয়ে নিলাম, দেখি খেয়ে দেখি কিরকম। এই আসো, ভেজ পকোড়া খাও। এই ভেজ পকোড়া খাও। নাও 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 নাও, তোলো তোলো।
এক কাপ চাও খাচ্ছি, চা খেয়ে আবার গাড়িতে বসা। কি গো, গাড়ির পেছনে বসে কিরকম লাগছে? দারুণ লাগছে, সুন্দর ঝাঁকুনি অনুভব করছি, অপরূপ লাগছে। আমি ডাই হয়ে যাচ্ছি। আমি তো টাইনে আর পায়ে যাচ্ছি। আর আমার এ তো তো setting হয়ে গেছে। আর আমার তরফ থেকে তোমাকে অনুরোধ থাকবে, স্বাগত থাকবে, তুমি পিছনে আসো, আমরা যে অনুভবটা করছি তুমি অনুভব করো। এবার কখনো এসে এই সামনের মাঝখানে বসে দেখো কেমন লাগছে। জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই অপূর্ব এক ল্যান্ডস্কেপ চোখে পড়ল। ওই যে দেখুন, দূরে ওই পাহাড়ের সঙ্গে সামনের আশপাশের পরিবেশ যেন ফ্রেমে বাঁধানো একটা ছবি। অপূর্ব সুন্দর লাগছে। এইদিকে রাস্তার ঢালও কিন্তু অনেকটাই বেশি। এইরকমই আলো ছায়া পথে গাছেদের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। আরও বেশ কিছুটা চলার পরে দেখলাম এখানে ভেঙে যাওয়া রাস্তা তৈরির কাজ চলছে। এইভাবেই আরও বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে বেলা 3টে, গাড়ি আমাদেরকে দাঁড় করালো তিংচিম 0 পয়েন্ট বলে একটা জায়গায়। এই জায়গাতে দুপুরে লাঞ্চ করার জন্য। এই সামনেই আছে হোটেল, চলুন গিয়ে দেখা যাক কী আছে খাবার দাবার। সবাই আগে আগে ঢুকে পড়েছে। আমি এখানকার একটু প্রাকৃতিক পরিবেশটা দেখছিলাম, বেশ সুন্দর। ঢুকে পড়লাম হোটেলে। কি কি আছে গো, খবর নিয়েছো? আজকে আছে এগ কারি, কিন্তু এগ কারি আমরা খাবো না, তার জন্য অমলেট নিয়েছি। সঙ্গে আছে ডাল, রাইস, সবজি, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যেই, ঠিক আছে? নর্থ সিকিম যে প্যাকেজটা হয় সেই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ ইনক্লুড থাকে। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। আমরা ভাত, শাক ভাজা, সবজি, ডাল আর অমলেটের সঙ্গে স্যালাড দিয়ে লাঞ্চ সেরে নিলাম। কি গো, খাওয়া দাওয়া কিরম লাগলো? খাওয়া দাওয়া অপরূপ সুন্দর, খুব টেস্টি খাবার। আর একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা জিনিস গরম আর ফ্রেশ, এটা বিশাল সুন্দর জিনিস। চালটা নতুনত্ব লাগলো না? চালটা সত্যি খুব নতুনত্ব লাগলো, সাধারণত এরকম চাল কলকাতায় পাওয়া যায় না। চালটা একদম সরু আর দারুণ টেস্ট ছিল এটার। খুব ছোট্ট ছোট্ট ভাতগুলো, একদম ছোট ছোট, একদম নিচের মধ্যে ছোট ছোট ভাতগুলো, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 3:34 বাজে। আর খাওয়ার সম্বন্ধে সত্যিই কোনো কিছু বলার নেই। চলুন এরপরে গাড়িতে যেতে হবে, কারণ এখনো অনেকটা পথ বাকি। এখানে আবার কেউ কেউ ফটো সেশনও করে নিল। এবারে আবারও গাড়িতে উঠে চলা শুরু। এতক্ষণ কিন্তু আমরা রাস্তা খারাপ পাইনি। দেখে বোঝাই যাচ্ছিল না আজ থেকে 14 মাস আগে এই সিকিমেই এক ভয়াবহ বিপর্যয় হয়েছিল। আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে অস্ত যেতে শুরু করেছে। আরও বেশ কিছুক্ষণ চলার পর বুঝতে পারলাম 14 মাস আগেকার বিপর্যয়ের ভয়ঙ্কর রূপ। এই দিকের রাস্তাগুলো এখনো মাটির, নতুন করে রাস্তা তৈরির কাজ চলছে। এখানে পিচের আস্তরণ এখনো পড়েনি। ডান দিকে পাহাড়ের গায়ে আলগাভাবে পাথর ঝুলছে, মাঝে একটা গাড়ি যাওয়ার মতন রাস্তা, আর বাঁদিকে পাহাড়ের ঢাল। দূরে বিপর্যয়গ্রস্ত বাড়িগুলোকে দেখে অবাক হয়েছিলাম আমরা সবাই। আমাদের ড্রাইভার রামকুমার ভাই খুব সাবধানে এগিয়ে নিয়ে চলল এই পথটা। নাগা বলে একটা জায়গাতে গাড়ি দাঁড়ালো। এইখানকার প্রাকৃতিক বিপর্যয় দেখলে এখনও কিন্তু অবাক হতে হয়। এই যে দেখুন কি ভয়ঙ্কর হয়েছিল সেই সময়। আজকে এত দিন বাদে এখন এখানকার অবস্থা দেখুন। বিপর্যয়ের আগে যে রাস্তাটা ছিল এখন সেটা এইরকমই ফেটে ফেটে রয়েছে। আর রাস্তার পাশে বাড়িগুলো ধসে অনেকগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, আর কয়েকটা এখনো এই অবস্থাতে দাঁড়িয়ে আছে।
চারদিকের অবস্থা দেখলে যে কোনো মানুষের মন খারাপ হয়ে যাবে। কত মানুষের সারা জীবনের পরিশ্রম এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাড়ি, ঘর, ব্যবসা, বাণিজ্য সব কিছুই চোখের সামনে প্রকৃতি গিলে খেয়ে নিয়েছে। বহু মানুষ এই বিপর্যয়ে তো মারা গেছেনই, আর যারা প্রাণে বেঁচেছেন তারা সর্বশান্ত হয়ে বেঁচেছেন। সত্যি এই সবগুলো দেখা মাত্রই মনে হয় প্রকৃতির কাছে আমরা কত নগণ্য, কত ক্ষুদ্র। এই সব দেখে ভারাক্রান্ত মনে আবার গাড়িতে বসে এগোতে এগোতে বর্তমান রাস্তার অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। তখন শুধু মহাদেবকে ডেকে চলেছি। এইরকমই অন্ধকার রাস্তার মাঝে একটা জায়গায় আমাদের পারমিট চেক করা হয়েছিল। তারপরে আরও বেশ কিছুটা চলার পর এসে পৌঁছলাম আমাদের আজকের রাতের আস্তানা হোটেল শেয়ারিং গোখেলে। এখন বাজে রাত্রি 9:45। এই আমরা হোটেলে ঢুকলাম। আমাদের জন্য ঘর রেডি করাই ছিল। আমাদের ঘর ছিল 8 নম্বর। আমরা 3 জন একসঙ্গেই থাকব। এই ঘরে একটা সিঙ্গেল বেড আর একটা কিং সাইজের ডবল বেড খাট আছে। একদম সুন্দর গোছানো ঘর। ওয়াশরুমে গিজার সহ সমস্ত সুবিধাই আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটাও পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অধীনে। গ্যাংটকের হোটেলটাও যথেষ্ট ভালো, আর এখানকার হোটেলটাও ততটাই ভালো। হোটেলে ঢুকেই সঙ্গে সঙ্গে চা দিয়ে দিল, গরম গরম চা। এই ঠান্ডার মধ্যে এটা খুব দরকার ছিল। না, চাটা খেয়ে নি। আমরা সবাই একসঙ্গে চা বিস্কুট খেয়ে নিলাম। গরম গরম চা, -1 ডিগ্রি সেন্টিগ্রেড। হেভি হেভি চাটা জমে গেছে, জমে গেছে। এখন বাজে রাত্রি 10:15। ডিনারের জন্য ডাক পড়ে গেছে। এখন যাচ্ছি দোতলাতে, ওখানে গিয়ে ডিনারটা সারতে হবে। চলুন। চলে এলাম ডাইনিংয়ে। কি হলো? হয়ে যাবে না, হাত জমে গেছে। সঙ্গে সঙ্গেই গরম গরম খাবার চলে এলো। রাতের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, পাঁপড়, ডাল, সোয়াবিনের তরকারি এবং ডিমের কারি। সেই আরাম। হাতটা কোথায় চলে গেছিল আমি জানি না, হাতে হাতটা দিয়ে আমি আবার ফিরে এলো। কি আরাম, কি আরাম। আমরা সবাই তৃপ্তি সহকারে খেলাম। এখানকার হোটেলেও দেখলাম সব বাঙালিরাই রান্নাবান্না করেন, তাই টেস্টটাও সম্পূর্ণ বাঙালি আনা। খাওয়ার পর ঘরে এসে লম্বা ঘুম। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। প্রচণ্ড ঠান্ডা আজকে। এখন -1 এখানকার টেম্পারেচার। হাত পা ঠান্ডা হয়ে রয়েছে পুরো, নড়তে ইচ্ছা করছে না। আমি এত পাহাড়ে ঘুরি, তবু এখানকার ঠান্ডাটা যেন একটু বেশি গায়ে লাগছে। যাই হোক, এই চা পেয়ে গেছি, এবং চা খেয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। চলুন। এই হোটেলে ব্যালকনি থেকে বরফের সময় এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। এই বরফ দেখতে হলে ফেব্রুয়ারি-মার্চ মাসে আসতে হবে। এবারে ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিংয়ে ব্রেকফাস্টের জন্য। সবাই তখন ম্যাগি খেতে ব্যস্ত। এখন বাজে সকাল 7:14। বেরিয়ে পড়লাম। এখন আমরা প্রথম যাব হচ্ছে ইয়াংথাম ভ্যালি। এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। চলুন তাহলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি। যেতে যেতে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর। এবারে ঠিক সকাল 7:20 আমাদের গাড়ি ছাড়লো। তখন দূরে ওই পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়ে অদ্ভুত এক সৌন্দর্য ফুটে উঠেছে।
এইদিকে সামনের পাহাড়গুলো একদমই রুক্ষ, আর সেই রকমই খাড়া দেওয়াল। এই যে সামনের পাহাড়টা দেখুন, একদম যেন 90 ডিগ্রি খাড়া হয়ে পাহাড়ের দেয়াল উঠে গেছে 1000 ফিট উপরে। দেখতে যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর। আমাদের গাড়ি এইরকমই আঁকাবাঁকা পথ ধরে এগোতে থাকলো। কিছুটা যাওয়ার পরেই রাস্তার অবস্থা বদলে গেল। এবারে পথে বড় বড় বোল্ডার ছড়ানো। আমরা তার মধ্যে দিয়েই এগিয়ে চললাম। বাইরে তখন প্রবল ঠান্ডার জন্য গাড়ির সব কাজ তুলে দিতে হয়েছে। সামনে যত এগোতে থাকছি, চোখের সামনের ল্যান্ডস্কেপগুলো বদলে যেতে থাকলো। পাহাড়ের প্রতি কটা বাঁকে বাঁকে প্রকৃতি আমাদের কাছে নতুন রূপে ধরা দিচ্ছে। আমাদের গাড়ির ড্রাইভার রামকুমার জানালো, ফেব্রুয়ারি মাসে যখন প্রচুর বরফ পড়ে তখন এই পর্যন্তই গাড়িতে আসা যায়, এরপরে যাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। তখন এই পথে শুধুমাত্র আর্মিরা তাদের গাড়ির চাকায় চেন লাগিয়ে তবেই যেতে পারে। এবারে আমরা যত ওপর দিকে উঠছি, প্রকৃতি তার মায়াবী রূপে আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। হঠাৎ করেই দেখলাম একদল ইয়াক আমাদের চলার পথ আটকে নিজেরা আড্ডা মেরে চলেছে। এবারে আস্তে আস্তে সামনের গাড়ি ওদেরকে সরিয়ে এগিয়ে গেল। যেতে যেতে ভাবছিলাম, এই নীল আকাশের নিচে পাহাড়ের গায়ে ওই লম্বা লম্বা পাইন গাছগুলোতে যখন বরফ পড়ে তখন এর সৌন্দর্য কত গুণ বেড়ে যায়। প্রকৃতি তখন নিজেকে সাদা চাদরে মুড়ে ফেলে। সে এক অপূর্ব সৌন্দর্য। অনেক মানুষ যারা বিদেশে মাটিতে গিয়ে প্রকৃতির সাথে আনন্দ নেন, তাদেরকে জানাই, আমাদের ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে যা বিদেশের সৌন্দর্যকেও টেক্কা দেবে। সেটা আমি নিজে হলপ করে বলতে পারি। তার মধ্যে কিন্তু এই নর্থ সিকিম একটা জায়গা। যাই হোক, আজকের এই নর্থ সিকিমের পথের সৌন্দর্য আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি সাহায্য করে থাকে। গাড়িতে যেতে যেতে আমরা ডান দিকে বা দিকে যেদিকেই তাকাচ্ছি না কেন, শুধু অবাক হয়ে যাচ্ছি প্রকৃতির সৌন্দর্য দেখে। আর ওই যে দূরে দেখুন, পাহাড়গুলো কি অপূর্ব লাগছে। একই পাহাড়ের চূড়ায় যে এত ধরনের রং থাকতে পারে তা কিন্তু আমার আগে জানা ছিল না। সত্যি প্রকৃতির কি সৃষ্টি, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমি নর্থ সিকিমে জীবনে প্রথমবার এলাম। সত্যিই আমি মুগ্ধ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে। একটাই কথা বলতে পারি, অপূর্ব, এর কোনো তুলনা চলে না। যেতে যেতে গাড়ি যতগুলো রাস্তার বাঁক নিচ্ছে, প্রতি কটা বাঁকে বাঁকে নতুন নতুন ল্যান্ডস্কেপ চোখের সামনে ফুটে উঠছে। এক মুহূর্তের জন্য চোখ ঘোরানো সম্ভব হচ্ছে না। আর একদিকে পাইন গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা নতুন দিনে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তার এই ঝলকানো রূপ আমাদের উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছে। দেখতে দেখতে আমরা পাইন আর রডোডেন্ড্রন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। মার্চ এপ্রিল মাসে এই জায়গাটা লাল রডোডেন্ড্রন ফুলে ভরে যায়। তখন নীল আকাশের নিচে লাল ফুলে ভরা এই রডোডেন্ড্রন গাছের সঙ্গে পাহাড়ের ল্যান্ডস্কেপটা কি লাগবে একবার ইমাজিন করে দেখুন তো। আহা, আমি তো ভাবতেই পারছি না। না, মার্চ মাসে একবার কিন্তু আসতেই হবে এই রাস্তায়। এটা কিন্তু আমার একটা টার্গেট রইলই। আপনাদেরকেও বলবো,
আপনারাও একবার চলে আসুন, এই জীবনের স্মরণীয় এক স্বর্গীয় অনুভূতি নিয়ে যান। এইভাবে আরও বেশ কিছুটা চলার পর আমরা দূরে পাহাড়ের ওপর বরফ দেখতে পেলাম। কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তাতেও অল্প অল্প বরফ দেখতে পেলাম। এরপরে আমরা যত এগোতে থাকলাম একটু একটু করে বরফের পরিমাণ বাড়তে লাগলো। এরপরে আমরা ইয়াংথাম ভ্যালিকে পাশে রেখে প্রথমে 0 পয়েন্টের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। সবাই মিলে ঠিক করেছিলাম আমরা 0 পয়েন্টেই আগে যাই, যদি ওখানে একটু বরফের পরিমাণটা বেশি পাওয়া যায়। সেই আশা নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। তখন ইয়াংথাম ভ্যালিতে পর্যটকদের ভিড়, দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ফেরার সময় ইয়াংথাম ভ্যালিকে দেখব। চারিদিকে এই অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। দেখলাম রাস্তার পাশে গাছেদের পাতায় হালকা হালকা করে বরফ জমে আছে। এরপরে একটা জায়গায় চেকপোস্টে গাড়ি দাঁড়ালো। আমাদের পারমিট এখানে চেক করা হলো। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে শিব মন্দির ব্রিজকে পেরিয়ে এগিয়ে গেলাম। যেতে যেতে সামনের ল্যান্ডস্কেপটা দেখে আমি মোহিত হয়ে গেলাম। এই যেন লাদাখেরই একটা অংশ এখানে দেখতে পাচ্ছি। সিকিমের এই 0 পয়েন্টের রাস্তায় এসে আমি বিভিন্ন রূপে পাহাড়কে খুঁজে পাচ্ছি। ওই যে দূরে পাহাড়টা বরফে ঢাকা, তার রূপ কিন্তু আলাদা। আবার তুলনামূলক কাছের পাহাড়গুলো রূপ আলাদা আলাদা। এই রূপের বর্ণনা করা সত্যিই আমার কাছে খুবই কঠিন। শুধু একটাই কথা মুখ থেকে বেরিয়ে আসে, অপূর্ব, অপূর্ব এই জায়গা। এইভাবে আরও বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে সকাল 9:10, এসে পৌঁছে গেলাম লাচুংয়ের 0 পয়েন্টে। এই জায়গাটা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখন কথা নয়, আমি শুধু চারদিকটা ঘুরে দেখব। চলুন। চারিদিকে পাহাড়ি মরুভূমি, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে লাচুং নদী। এ এক স্বর্গীয় সৌন্দর্যের অনুভূতি অনুভব করছি। প্রবল ঠান্ডায় লাচুং নদীর জলের উপরের দিকটা জমে বরফ হয়ে গেছে, আর আমি সেই জমে থাকা বরফের মাঝে পাথরের ওপর দিয়ে পা দিয়ে সাবধানে এগিয়ে যেতে থাকলাম, কারণ বরফে পা দিলেই পা স্লিপ করে পড়ে যেতে হবে। লাচুংয়ের 0 পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট ওপরে। এই উচ্চতাজনিত কারণে অক্সিজেনের খামতি থাকায় অনেকেরই শ্বাসকষ্ট হয়ে থাকে। তাই জন্য সঙ্গে অক্সিজেনের ক্যান রাখা একান্তই জরুরি। ওহ, এখানে যা ঠান্ডা না, হাত দুটো অবশ হয়ে যাচ্ছে। হাতে কোনো সার পাচ্ছি না, কন 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 করছে। কিন্তু গ্লাভস পরতে পারছি না। গ্লাভস পরলে ক্যামেরা চালাতে পারবো না, এটা একটা বড় প্রবলেম। আমি লাচুং নদীর ধারে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এবারে নদীর পাশে বসে পড়লাম তার বয়ে চলার ছন্দ শুনব বলে। আহা, কি অপরূপ তার সৌন্দর্য! আমি বেশ কিছুক্ষণ এখানে বসে রইলাম। এরপরে চলে এলাম অন্যদিকে। এখানে সব পর্যটকরা বরফ নিয়ে খেলা শুরু করেছে। সবাই যেন তার ছোট বয়সটা ফিরে পেয়েছে। এরপরে বরফে চাপা একটা ছোট্ট সাঁকো দিয়ে লাচুং নদী পেরিয়ে অপর পারে চলে এলাম।
দেখলাম সাঁকোর নিচে লম্বা লম্বা হয়ে বরফ ঝুলছে, আর তার পাশ দিয়ে সশব্দে বয়ে চলেছে লাচুং নদী। কি অপূর্ব লাগছে। আর এই পাথরগুলোতে পেঁজা তুলোর মতন বরফ জমে আছে। প্রকৃতিকে অনুভব করার জন্যই কিন্তু এই হাজার হাজার মাইল দূর থেকে এই জায়গাতে ছুটে আসা। আমাদের ভারতবর্ষে যে কি অপূর্ব সুন্দর সুন্দর জায়গা আছে, এ না গেলে, না সেখানে পৌঁছলে এ বোঝা যাবে না। সত্যি প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য দিয়ে। এই জায়গার চারদিকের এই মোহময়ী রূপ যে কোনো মানুষকে মোহিত করে দেবে। এরপরে নদীর ধার থেকে বেরিয়ে এলাম। এই 0 পয়েন্টেও কিছু দোকান আছে যেখানে চা, কফি, ম্যাগি এবং পানীয় পাওয়া যায়। সেগুলো এখানে চলে এলাম গাড়ির কাছে। দেখলাম বিট্টু অক্সিজেন নিচ্ছে, যেটা হোটেল থেকেই নিয়ে আসা হয়েছে। আরাম পড়ছে, প্রচণ্ড শ্বাসকষ্ট। এরপরে আবার গাড়িতে উঠে চললাম ইয়াংথাম ভ্যালির দিকে। নর্থ সিকিমের রাস্তা পর্যটকদের খোলার অপেক্ষায় ছিলাম। সৌভিকদাকে আগেই বলে রেখেছি নর্থ সিকিম খুললেই জানাতে, তাই সৌভিকদা অর্থাৎ পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মারফতেই আমরা এই নর্থ সিকিমের ট্যুরটা করছি। ওনাদের ব্যবস্থা আমার বেশ ভালো লেগেছে। আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের যোগাযোগের নাম্বার দিয়ে দেব, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে বেলা 12:30। আমরা 0 পয়েন্ট দেখে তারপরে এসে পৌঁছলাম ইয়াংথাম ভ্যালি দেখার জন্য। গাড়ি থেকে নেবেই একটা বড় ভ্যালিতে এসে পৌঁছলাম। এটাই হলো ইয়াংথাম ভ্যালি। এই ইয়াংথাম ভ্যালির উচ্চতা 12,000 ফিট। জানুয়ারি থেকেই এই পুরো জায়গাটা বরফে ভরে যায়। তখন এর সৌন্দর্য এক অন্য মাত্রায় পৌঁছয়। আমরা এবারে ভ্যালি ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম পাশেই লাচুং নদীর দিকে। এবারে একটা গর্জ মতন জায়গা দিয়ে আস্তে আস্তে নদী খাতে নেমে এলাম। এই হচ্ছে লাচুং নদী। এখনই এত সুন্দর লাগছে। প্রকৃতপক্ষে ইয়াংথাম ভ্যালি দেখার আদর্শ সময় বরফের সময়টা, তখন চারিদিকে বরফ পড়ে থাকে, এই নদীতেও তখন বরফ ভরে থাকে। কিন্তু আমি বলবো যদি সম্ভব হয় বর্ষার পরে এখানে আসা যায়, এই লাচুং নদীর একটা আলাদা রূপ দেখতে পাওয়া যাবে। আর এখনই এত সুন্দর লাগছে, তখন তো আরও সুন্দর লাগবে। একদিকে বরফে মোড়া পাহাড়ের চূড়া, অন্যদিকে সবুজে মোড়া পাহাড়, আর তার মাঝখান দিয়ে বয়ে চলা নদী। বলুন তো এর সৌন্দর্য কিভাবে প্রকাশ করতে পারি? আর ওই যে লাচুং নদীর জলধারা দুভাগে ভাগ হয়ে আবার এক জায়গায় মিশে গিয়ে তার আপন ছন্দে বয়ে চলেছে, কি অপূর্ব না লাগছে। আমি নদীর পাশে বেশ কিছুক্ষণ ধরে বসে রইলাম। মনটা শান্তিতে ভরে উঠল। আহা, এই স্বর্গীয় পরিবেশ ছেড়ে যেতে কারোর ইচ্ছা করে? হঠাৎ বাংলা ভাষায় কেউ কথা বলছে শুনে এগিয়ে গেলাম। তুমি কোথা থেকে এসেছো? মালদা। কিরকম লাগছে ইয়াংথাম ভ্যালি? স্পিচলেস, কোনো কিছু বলার নেই। 0 পয়েন্ট যাওয়া হয়েছিল? হ্যাঁ, 0 পয়েন্ট থেকে আসলাম। কিরকম লাগলো ওটা? অসাধারণ। আমার মতো মনে হচ্ছে 0 পয়েন্টের থেকে জায়গাটা বেশি সুন্দর। বেশি ছিল, বাট এক্সপেকটেশন দেখছি এখানে বেশি। এখানে ভালো লাগছে। আজকের এই ইয়াংথাম ভ্যালির সৌন্দর্য আপনাদের কীরকম লাগছে একটা কমেন্ট করে জানাবেন। কিন্তু আবারও বলি, আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে নতুনভাবে ভিডিও তৈরি করতে অনেক বেশি সাহায্য করে।
এরপরে আরও কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে চলে এলাম গাড়িতে। সঙ্গে সঙ্গেই গাড়ি ছেড়ে দিল, কারণ আজকে আমাদেরকে গ্যাংটক ফিরে যেতে হবে। এখন বাজে বেলা 2:30। এই এসে পৌঁছলাম লাচুংয়ে আমাদের হোটেলে। এখান থেকে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাব একদম গ্যাংটক। হোটেলে ঢুকেই একটু ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিংয়ে। খেতে বসতেই সঙ্গে সঙ্গে চলে এলো গরম গরম ভাত, ডাল, আলুর চোখা আর চিকেন কারি। আমরাও মন পুড়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন বাজে বেলা 3:40। এখন আমরা লাচুং থেকে বেরোচ্ছি, যাব গ্যাংটক। এখান থেকে 123 কিলোমিটার ডিস্টেন্স। জানি না কটায় পৌঁছবো, আমার মনে হচ্ছে অনেক গভীর রাত অবধি হয়ে যাবে। চলুন যাওয়া যাক, গাড়িতে উঠে বসি। আবারও গাড়িতে এসে পথ চলা শুরু। আপনারা যদি সিকিম ঘুরতে চান, আমি ডেসক্রিপশান বক্সে পথের সন্ধানের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমি এদের সঙ্গে ঘুরে খুব আনন্দ পেয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতন ট্যুর প্ল্যান সাজিয়ে যোগাযোগ করে নিতে পারেন। 9:45টার সময় আমরা নামলাম, এখন হোটেলের দিকে যাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব ভারতের তথা এশিয়ার সবথেকে উঁচুতে অবস্থিত গুরুদম্বার লেক দেখাতে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।